প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আলফা সানাম, সহযোগী সম্পাদক দৈনিক আমার দেশ, রয়েছেন শাম্মী আক্তার, সাবেক সংসদ সদস্য, বিএনপি নেত্রী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আলফা সানাম, আজকে আবার একটি মামলার রায় হয়েছে। আপনি জানেন যে পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজুকের যে প্লট বরাদ্দের দুর্নীতির মামলা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর 2 বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর এবং তার বোন শেখ রেহানা 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে 17 জনের বিরুদ্ধে করার মামলার এই কারাদণ্ড দেওয়া হয়। এবং আপনি জানেন যে এর আগে গত 27 নভেম্বর পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দের ক্ষেত্রে দুর্নীতি দেয় পৃথক 3 মামলায় ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এবং দুদকের করা পৃথক ওই 3 মামলার প্রতিটিতে শেখ হাসিনা আসামি ছিলেন। প্রতিটি মামলায় তাকে 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অন্যদিকে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদকে পৃথক মামলা 5 বছর করে কারাদণ্ড দিয়েছিলেন আদালত। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই নিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে 4টি রায় হলো। প্রথম একটা রায় হয়েছিল আদালত অবমাননার অভিযোগে, তারপরে মৃত্যুদণ্ড হলো, তারপরে 27 নভেম্বর একটা রায় হলো, আজ একটি রায় হলো। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, এই মামলার রায়ের মধ্য দিয়ে একটা জিনিস প্রমাণিত হলো যে শেখ মুজিবুর রহমানের যে পুরো পরিবারটা, এই পরিবারটা শুধু ক্ষমতা লিপ্সই না, তারা চরিত্রগত দিক থেকে খুবই রাষ্ট্রীয় সম্পদকে নিজের করে নেওয়ার যে প্রবণতা, তাদের রাজনৈতিক এটা কিন্তু আমরা শেখ মুজিবুর রহমানের শাসনামলে আমরা একই চিত্র দেখেছি যে ওনার পরিবারে ওনার যে হত্যাকাণ্ডের পর এই একই রকম তার পরিবারের যারা ছিলেন তাদের প্রত্যেকের এরকম সম্পদ, অস্ত্র, গোলাবারুদ এইসব পাওয়া গিয়েছিল 32 নম্বর থেকে। আমরা দেখলাম যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে এখন নতুন নতুন তার পরিবারের সম্পদ পাওয়া যাচ্ছে আর কি, যেগুলো সাধারণ হিসাবে তাদের হওয়ার কথা না। যেমন টিউলিপ সিদ্দিকী, তিনি তো বাংলাদেশে থাকেন না, তিনি ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার, ওখানকার আপনার মন্ত্রীও ছিলেন, কিন্তু উনি এখানে প্লট নিয়ে ফেলছেন। বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ নেওয়া, অর্থাৎ ন্যূনতম যে নৈতিক মানদণ্ড রাখা দরকার, একটা সাধারণ মানুষের যে সততা দরকার, এই পরিবারের সদস্যদের মধ্যে ততটুকু আমরা সততা পাচ্ছি না। অর্থাৎ তারা এই দেশটাকে এক ধরনের পৈতৃক সম্পদের মতো করে ব্যবহার করছে আর কি। এই মামলার মধ্য দিয়ে এই মামলার সিগনিফিকেন্ট দিকটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে এই অভিযোগ তো প্রচুর আপনি পাবেন, আরও আসবে হয়তো, কিন্তু এই যে তার পরিবারের বিদেশি নাগরিক যারা, তারাও যে বাংলাদেশে লুটপাটের সাথে কানেক্টেড আছে, এইটা এই মামলার মধ্য দিয়ে প্রমাণিত হলো। এটা জিনগত প্রবলেম নাকি অনেকে বলছেন, যারা সব পরিবারের প্রত্যেকটা সদস্যই এবং লতায় পাতা যারা রয়েছে তারাও কিন্তু, এইটাকে আমরা জিনগত বলবো না, এটা হচ্ছে একটা পারিবারিক শাসন যখন কায়েম হয়, একটা পরিবার যখন রাষ্ট্র পরিচালনা করতে থাকে, তখন আপনি দেখবেন যে এই যে 5ই আগস্টের পর শেখ পরিবারের যত সদস্য আছে, আত্মীয় স্বজন, তাদের দূর সম্পর্কের আত্মীয়, সবাই কিন্তু পালায় গেছে। কারণ হচ্ছে এই রাষ্ট্রটাকে এক ধরনের ভাগ বাটোয়ারার মধ্য দিয়ে তারা চালাতেন। এক একটা এলাকা এক একজন এক এক শেখ, এটা হচ্ছে শেখের শাসন চলছিল আর কি। এইটার একটা প্রমাণিত রূপ আমরা দেখলাম। হয়তো ভবিষ্যতে আমরা আরও দেখব যে এর নিচের স্তরের যে শেখরা আছেন তাদের ব্যাপারেও এই ধরনের অভিযোগ বা এই ধরনের প্রমাণ আমরা পেতে পারি, হয়তো ভবিষ্যতে দেখা যাবে। শাম্মী আক্তার, আমরা জানি যে খালেদা জিয়ার সততা, জিয়াউর রহমানের সততা নিয়ে কারো কোনো অভিযোগ কোনোদিন উঠেছে সেটা প্রমাণ করার কোনো সুযোগ নেই। এত বড় একটি দুর্নীতিবাজ পরিবার, তারা খালেদা জিয়ার উপর দুর্নীতির মিথ্যা মামলা জড়িয়েছিলেন, কি বলবেন? আওয়ামী লীগ এমন একটি দল যাদের শুরু থেকে আমরা দেখেছি যে তারা দুর্নীতির মধ্যে মত্ত ছিলেন, যে জন্যে তাদের যে প্রতিষ্ঠাতা
মানে শেখ মুজিবুর সাহেব, উনি কিন্তু আক্ষেপ করে বলেছিলেন যে সবাই পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। তার মানে হচ্ছে আওয়ামী লীগ যারা করে তারা প্রতিষ্ঠিত চোর। এবং বিগত ফ্যাসিস্ট রেজিমে আওয়ামী লীগের শুধু শেখ পরিবার না, তাদের টপ টু বটম সকলে দুর্নীতিতে মত্ত ছিল এবং হাজার হাজার কোটি টাকা। আপনি দেখবেন যে এদের মন্ত্রীরা বিদেশে দেখা যাচ্ছে যে ভূমি প্রতিমন্ত্রী যে সাইফুজ্জামান শেখর, 266টা না কতটা ফ্ল্যাট, 730 সব মিলিয়ে টোটাল দেশে যদি বলেন, ইউকের কথা বলছি ইউকেতে, আমি, ওখানে হ্যাঁ। 266টার মতন ফ্ল্যাট শুধু ইউকেতেই। শুধু ইউকেতেই। তার মানে একটা মানুষের সেই 266টা বাড়িতে তো এক বছরে সে যাইতেও পারবে না। 265 দিন লাগে, Right. মানে যদি একদিন করে একটা বাড়িতে যায় তাইলেও তো 265 দিন লাগবে তার, জি জি। মানে যাওয়াও সম্ভব না সেই ফ্ল্যাটগুলিতে। একটা মানুষের কত চাই, মানে এত কারাপশন, আপাদমস্তক তারা কারাপশনে ডুবেছিল এবং এই দুর্নীতির মচ্ছবের কারণেই সারা দুনিয়াতে তারা কিন্তু পচে গিয়ে দুর্গন্ধ বেরিয়েছিল। পক্ষান্তরে আমরা যদি দেখি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, উনার সততায় তো উনি সারা বিশ্বে এইরকম নজির আর নাই যে ওনার সততা নিয়ে কেউ প্রশ্ন কখনোই তুলতে পারেনি। বেগম খালেদা জিয়া তিনিও একই কথা। তার যদিও আওয়ামী লীগ মানে তারা পরিকল্পিতভাবে ওনার নামে একটি মামলা করেছিল ওনাকে হেনস্থা করবার জন্য, আজকে যে ওনার শারীরিক এই অবস্থা, এগুলো শেখ হাসিনা প্রতিহিংসাবশত উনি করেছিলেন এবং ওনার বক্তব্যে বেরিয়ে এসেছিল যে যদি বেশি বাড়াবাড়ি করে আবার ভরে দিব জেলখানায়। মানে কতটা উন্মাদ হলে, কতটা বিকারগ্রস্ত হলে একটা মানুষ প্রকাশ্যে এইভাবে বক্তব্য রাখতে পারে যে বেশি কথা বললে আবার মানে জেলখানায় পাঠিয়ে দেবো। তো এই ধরনের তারা প্রতিহিংসাবশতই এই কাজগুলো করেছিলেন। কিন্তু আল্লাহর কি মানে মর্জি, আল্লাহ যদি চায় আপনাকে কিন্তু সম্মানিত করতে পারেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকলের অভিভাবকে পরিণত হয়েছেন, ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন, সকলের আস্থা ওনাকে ঘিরে। সকল মানুষ আজকে দেখেন উনি অসুস্থ, সারা দেশ প্রার্থনায় রত, অযুত প্রার্থনা ওনাকে আল্লাহর দরবারে মানুষ করছে, মসজিদ মাদ্রাসা সব জায়গায় ওনাকে নিয়ে। বিপরীতে খুনি হাসিনার কথা যদি আপনি বলেন, মানুষ চায় কত দ্রুত ওকে ফাঁসির দড়িতে লটকানো যায় এবং কত বড় উন্মাদ সে, তারপরও তার মধ্যে বিন্দু মাত্র আপনার নাই যে একটা অনুতপ্ত আছে না যে আমি এতগুলো মানুষকে 6,500 মতন মানুষ ক্রস ফায়ারে দিয়েছে এই মহিলা। তারপরে আপনার এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 2,000-এরও বেশি মানুষ আপনার হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, মানুষকে পুড়িয়ে দিয়েছে। আসলে এতে আপনি দেখেছেন যে ট্রাকের উপরে হত্যা করে তারপরে আবার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এত নির্মমতার পরে, এত হত্যাযজ্ঞের পরে এই ভদ্র মহিলার, ভদ্রও বলা যাবে না একে, এ আসলে উন্মাদ। তো এই মহিলার কোনো ধরনের অনুতপ্ত কোথাও কি আপনি দেখতে পাচ্ছেন? কতগুলো আপনি দেখবেন যে তার ক্লিপ মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, মানে সে কোনো কথা বলছে, দেখা যাচ্ছে সে বলছে বাংলাদেশে ঢুকে পড়বো বা আমি আসতেছি বা এটা করো, মানে ইদানিং তার কথাবার্তা যেগুলো সোশ্যাল মিডিয়া আসছে বা ক্লিপ বের হচ্ছে, তাকে কি সুস্থ মনে হয় না? না, বিকারগ্রস্ত 100%। আগেও ছিল সে বিকারগ্রস্ত, এখন পুরোদমে উন্মাদ আর কি। এখন আপনার হচ্ছে ওই যে বেঁধে রাখে শিকলে পাগল থাকে না, ওইটা হওয়ার কাছাকাছি পর্যায়ে পরিণত হয়েছে আমার মনে হয়, যে অবস্থা হয়েছে। কিন্তু তারপরেও তার বিন্দুমাত্র এই অনুতপ্ততা নাই যে আমি এত মানুষের রক্তে হুলি খেলেছি, আমি এত মানুষকে খুন করেছি। এই কাজগুলো যে করলো সে, এতগুলো হত্যা যে করলো, তার মধ্যে কি সেই আক্ষেপটা আছে? কোনো আক্ষেপ নাই, তার কোনো অনুতপ্ত নাই। সে মনে করতেছে সে যেটা করেছে ওইটাই রাইট ছিল। আলফাস আনাম, কেউ কেউ বলছেন যে এই যে রায়টা হলো আজকে, এই রায়ের পরিণতি টিউলিপের জন্য ভালো নাও হতে পারে। প্রথম কথা হলো, সামনের দিনগুলিতে তার রাজনীতিকে শেষ করে দিতে পারে। একই সঙ্গে এই মুহূর্তে তার এমপি পদ নিয়েও সংকট তৈরি হতে পারে। কি বলবেন? হ্যাঁ, আমি আসার আগে ব্রিটিশ নিউজ পেপারগুলো দেখছিলাম, তারা কিন্তু এটা বেশ ফলো করে প্রচার করছে অলরেডি। আজকের খবরটা তাদের সিটিং এমপির বিরুদ্ধে তার খালার দেশে ওরা আর্নড থাকে এবং ডিকটেটর, সেখানে তার 2 বছরের জেল হওয়া, এইটা নিঃসন্দেহে ধরেন পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য তো ব্রিটেন একটা মডেল আর কি। সেই দেশের একজন পার্লামেন্ট মেম্বারের বিরুদ্ধে আরেকটা দেশে করাপশনের অভিযোগ, এটা ব্রিটিশ যে মূল্যবোধ এবং যে ডেমোক্রেসির যে সৌন্দর্য, এটার সাথে একেবারেই মানানসই না। আর তার বিরুদ্ধে তো বাই দিস টাইম অনেকগুলো করাপশনের অভিযোগ আসছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের দেশে শেখ হাসিনার দুর্নীতি এবং সাথে টিউলিপের সংযোগ, এই নিয়ে কিন্তু ব্রিটিশ মূলধারার পত্রিকাগুলো
অনেকগুলো অনুসন্ধানী প্রতিবেদন কিন্তু প্রকাশ করেছে এর আগে, কাজেই তাদের বিষয়টা জানা রয়েছে। না অবশ্যই আরেকটা হচ্ছে যে আপনার আমাদের দেশের যে করাপশনটা যেভাবে রাজনীতির সাথে মিশে গেছে বা আমরা স্বাভাবিকভাবে অনেকটা মেনে নেই, ব্রিটেনে বা পশ্চিমা জগতে তো এই লেভেলের করাপশন একসেপ্টেড না, এটা তো একটা বড় ধরনের ঘটনা। তো সেই দিক দিয়ে আমার মনে হয় যে তার শেখ হাসিনা যেটা করছেন, নিজে তো পালায় গেছেন, তার পুরো যে আপনার পরিবার, এই পরিবারটাই একটা বিশ্বের নিকৃষ্টতম ডিকটেটর বা স্বৈরশাসকের যে পরিবারের যে রূপ, এবং স্বৈরশাসকরা কিভাবে এই তার পরিবারতন্ত্র বা পরিবার, এটা কিন্তু বাংলাদেশে না, অনেক স্বৈরশাসক, যেমন আপনি ধরেন মোবারকের ক্ষেত্রেও তার ছেলে, তিউনিসিয়ার ক্ষেত্রে যে ওই বেন আলী যে পালিয়ে গিয়েছিল, তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধেও কিন্তু এরকম অভিযোগ আসে। তবে বাংলাদেশে যেটা হচ্ছে এটা অবশ্যই আনপ্যারালাল, এটা অন্য কোনো স্বৈরশাসকের ক্ষেত্রে হয়নি। যেমন শেখ হাসিনার পরিবারের যে সদস্যরা, তারা তো বাইরের দেশের নাগরিক, তো তারা তো, এবং আরও হচ্ছে যে সেখানে তারা রাজনীতি করছেন, সেখানে তারা সাফল্য পেয়েছেন, তারপরেও তারা তার সেই খালার দেশে এসে, এখন এটাকে তো তার খালার দেশ বলতে হবে, তার দেশ না, এই যে লুটপাট, এই যে পুরো একটা সিন্ডিকেট করা এবং পুরো ফ্যামিলিটা সবাই যে লুটপাটের সাথে জড়িত, এইটা তো আপনি, এটা স্বাভাবিকভাবে ব্রিটিশ রাজনীতিতে বা পশ্চিমা রাজনীতিতে এই ধরনের করাপ্টেড লোককে খুব বেশি আগে তো আগানোর কোনো কথা না, ভাই তো একটা অধঃপতন হয়ে গেছে, ডিমোশন তো হয়েছেই। তো সামনে তার মেম্বারশিপ থাকে কিনা, বা এইটা কিভাবে ব্রিটিশ পার্লামেন্ট এটাকে কিভাবে দেখে, এটা আমাদের একটা দেখা, হয়তো এটাও একটা হাসিনার পালিয়ে যাওয়ার মতো, ওটাও একটা রেকর্ড হতে পারে আর কি। শাম্মী আক্তার, আলফাস আনাম যখন কথা বলছিলেন তখন আপনি ফাঁকে বলছিলেন যে ব্রিটেনে সম্ভবত এরকম ঘটনা এই প্রথম। আমরাও যতটুকু জানি যে এরকম ঘটনা অতীতে ঘটেছে, যে একজন এমপির, ব্রিটিশ একজন এমপির বাইরে সাজা হয়েছে দুর্নীতির অভিযোগে, সেরকম হয়নি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আসলে যে যেখানে রয়েছে সবাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল, এবং তাদের আর্থিক টানাপোড়েনের কারণে জড়িয়ে পড়েছিল, বিষয়টা সেরকম না। সবাই যার যার ক্ষেত্রে ইস্টাবলিশ, কিন্তু এরপরে দুর্নীতি থেকে সরে যায়নি। তারা মনে হয়েছিল এরকম যে উল্টে পাল্টে লুটে পোটে খাই, এই নীতিতে বিশ্বাসী হয়ে উঠেছিল। ফরিদপুরেরই তো ছাত্রলীগের এক সেক্রেটারি 2000 কোটি টাকার উপরে পাচার করেছিল ওই সময়, আমরা দেখলাম। তাহলে ছাত্রলীগের একটা ওই লেভেলের একটা সেক্রেটারি, জেলা পর্যায়ে, মানে উপজেলা পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ে বলা চলে, এইরকম একটা ছেলে যখন আপনার 2000 কোটি টাকা আপনার পাচার করে দেয় বিদেশে, তাহলে বুঝতে হবে যে কি পরিমাণ দুর্নীতি তারা করেছে, যে ওই লেভেল পর্যন্ত দুর্নীতি মানে রাহুগ্রাসে গিলে ফেলেছিল মানে সারা বাংলাদেশটাকে। এরকম শেষ পর্যন্ত কি দাঁড়ালো? শেখ হাসিনা নিজে ডুবলেন, তার পরিবারকে ডুবালেন, দুঃখজনক যেটা হলো দেশকেও ডুবিয়েছে। হ্যাঁ, সাম্প্রতিক সময়ে যে রায়গুলো হচ্ছে তাতে করে বিশ্বে আমাদের মানটা একটু হলেও উপরে উঠছে বলে আমি মনে করি। কারণ আমাদের আইন কি বলে আপনার আদালত যেটা হচ্ছে যে রায়গুলো ঘোষণা করছেন, এবং অন্তর্বর্তী সরকার যে উদ্যোগটি গ্রহণ করেছেন, এই বিচারগুলো হচ্ছে, এই রায়গুলো হচ্ছে, এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতন যে এই উদ্যোগগুলো তারা গ্রহণ করেছেন, এই বিচারগুলো হচ্ছে। মানুষ যেটা দেখতে চাচ্ছিল আর কি, যে এই দুর্নীতিবাজদের বিচার বাংলার জমিনে যেন হয়, এই জমিনেই তো ওরা দুর্নীতি করে গেছে, তো এই জমিনেই যেন ওদের শাস্তিটা নিশ্চিত হয়, এটা কিন্তু সারা দেশের মানুষের প্রত্যাশা। আবাল বৃদ্ধ বনিতা যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে যে এই দুর্নীতিবাজদের বিচার হোক, যারা খুনি, যারা গণহত্যা করেছে, যারা ফেসিস্ট, যারা চুরি করে রাষ্ট্রের অর্থ অন্য দেশে পাচার করেছে। ইভেন কি আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে যে আপনার এগুলি দেওয়া হয়েছিল, যে আপনার সম্মাননা স্মারক, সেখান থেকে পর্যন্ত তারা স্বর্ণ চুরি করেছিল। আপনি নিশ্চয়ই আপনার মনে আছে, সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে ওনার ভোল্টে 832 ভরির মতন স্বর্ণ ধরা পড়েছে। তার মানে স্বর্ণ চুরি করাটাও একটা রেয়াজে পরিণত হয়েছিল, এবং সেখানে আপনার সম্মাননা স্মারকও পর্যন্ত রেহাই দেওয়া হয়নি, সেখান থেকেও চুরি করতে হয়েছে। মানে কতটা মানসিকভাবে এরা কোন লেভেলে ছিল, মানে চুরিটা ওদের নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল, এবং মনে করেছিল এইটাই নিয়ম, এইটাই করতে হবে। এরা মানে এদের যে মরতে হবে বা দুনিয়া ছাড়তে হবে এই কোনো চিন্তা মনে এদের মাথায় ছিল না। এদের মনে হয়েছিল যে এই সম্পত্তি মানে আমরা আজীবন ক্ষমতায় থাকবো, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো,
এবং আজীবন না, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো। এবং সেই জন্য উনি আইন করেছিলেন। আপনি দেখে থাকবেন যে শেখ মুজিবের পরিবার, তার মানে ছানাপোনা যা আছে সকলের জন্য কিন্তু আইন করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আপনি দেখেন কোনো নিরাপত্তা আইনই কিন্তু শেষ পর্যন্ত কাজে লাগেনি। শেষ পর্যন্ত মানে এক কাপড়ে পালাই যেতে হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে ক্যান্টনমেন্টে বাড়ি থেকে বের করে দিয়েছিল। উনি কেঁদেছিলেন জাতির সামনে। আমরা অসহায়ের মতো সেদিন প্রতিবাদ জানিয়েছি, কিন্তু আমাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে। কিন্তু এত কিছু করে এই মহিলা শেষ পর্যন্ত কিন্তু নিজের রাধা খাবারটাও খেয়ে যেতে পারেনি, তাই চলে যেতে হয়েছে। মানে ওইটাই ছিল আল্লাহর ফয়সালা। আলফাজ আনাম, একটা অন্য প্রসঙ্গে যাই। পিলখানার বিডিআর যে হত্যাকাণ্ড, এটি বাংলাদেশের একটি বড় ঘটনা, এবং এই ঘটনার কনসিকুয়েন্স যেটা ছিল সেটা দীর্ঘমেয়াদী, এবং সেটা 15 বছর ফ্যাসিস্ট শাসনের এটি একটি কারণ। আপনি জানেন যে পিলখানা বিডিআর সদর দপ্তরের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তারা বলছে এই ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলি নূর তাপস। পুরো ঘটনাটি সংগঠিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। এছাড়া এই ঘটনায় ভারতেরও সম্পৃক্ত পেয়েছে কমিশন। আপনি জানেন যে পিলখানা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন জমা দিয়েছেন, এবং সেখানে এই সমস্ত বিষয় উঠে এসেছে। এবং আপনি এটাও জানেন যে এই তদন্ত বাধাগ্রস্ত করার কিন্তু অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তদন্তটি হয়েছে এবং আলোর মুখ দেখেছে। এবং এই যে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, সেন্সিটিভ ঘটনা, আমাদের নিরাপত্তার জন্য তো অন্যতম ঘটনা, কি বলবেন? তদন্ত রিপোর্টটা দেখার সুযোগ আমার হয়েছে পুরোটাই। এর নানামুখী ডাইমেনশন আছে। এটা তো ধরেন আমাদের শুধু জাতীয় নিরাপত্তার মানে একটা স্তরের মানে ধ্বংস করে দেওয়া হচ্ছে তা না, মানে এর কতগুলো পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে। আমাদের পুরো সেনাবাহিনী, রাজনৈতিক নেতৃত্ব, এমন এমন ব্যক্তি ইনভলভমেন্ট ওখানে রিপোর্টে আসছে যারা শেখ হাসিনা শুধু না, মানে ওই সময়ের সেনা নেতৃত্ব, র্যাব এবং ইন্ডিয়ান ইনভলভমেন্ট সব মিলিয়ে ওইটা পড়লে মনে হয় যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রথম যে কাজটা হয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রের যে ইনস্টিটিউশনগুলো, এই ইনস্টিটিউশনগুলো ধ্বংস করাটাই ছিল তার প্রথম লক্ষ্য। অর্থাৎ তাকে দিয়ে দিল্লি প্রথম যে কাজটা করছে যে বাংলাদেশ রাষ্ট্র যেন পুরোপুরিভাবে ভেঙে পড়ে, এবং এইটা এক ধরনের অধীনতামূলক মিত্রতা আর কি। আমরা যে ভারত বাংলাদেশ বন্ধুত্বের গল্প শুনছি, আসলে এটা হচ্ছে ভারতের অধীনে থাকার বন্ধুত্ব। তো সেখানে আপনি এই যে ওখানে একটা রিপোর্টে আসছে যে ওই সময়ের সেনাপ্রধান তিনি সাক্ষ্য দিয়েছেন যে তিনি দিল্লি থেকে থ্রেট ছিল তার, যে উনি কেন সাধারণভাবে যেখানে সেনা অফিসারটা মারা যাওয়ার খবর 10টার মধ্যে পাওয়া গেছে, তাহলে সেনা প্রধানের থাকার কথা হচ্ছে সেনা সদর, সেখান থেকে পুরো বিষয়টা তদারকি করা দরকার ছিল যেখানে একটা মিউটিনি হয়েছে। তো তাকে এই প্রশ্নটা করা হলে তিনি জবাব দিয়েছেন যে তার উপর সুস্পষ্টভাবে হুমকি ছিল যে ভারত বাংলাদেশে হামলা করবে, এবং তিনি এইও বলছেন যে 71-এ ভারতীয় সৈন্যরা চলে গেলেও এবার যাবে না। সেজন্য তিনি কি করছেন, প্রধানমন্ত্রীর অফিসে এসে বসেছিলেন। অর্থাৎ ইনস্টিটিউশন হিসাবে সেনাবাহিনীকে পুরোপুরিভাবে একটা ওই দিনে তিনি সারেন্ডার করছে আর কি। ওই দিনই সেনাবাহিনী তার সহ্য বীর্য, তার যে কথা আমরা বলি যে সার্বভৌমত্ব রক্ষা করাই হচ্ছে সেনাবাহিনীর কাজ, ওই দিন শেখ হাসিনা এবং তৎকালীন সেনাপ্রধান বসে থেকে এই সার্বভৌমত্ব রক্ষার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে যে সেনাবাহিনীকে দূরে রাখা হয়েছে, সেনাবাহিনীর যে সক্ষমতাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে, এইভাবে মিলিটারি ইনস্টিটিউশনটা ওই দিনই শেখ হাসিনা চূড়ান্তভাবে শুধু এইটা ইন্টারনালি ধ্বংস হচ্ছে না, জনগণের সামনে প্রমাণ করে দিছে যে আমাদের সেনাবাহিনী আর ফাংশনাল নাই। বিডিআর তো নাই, ওই ঘটনার পর তো আমরা বিডিআর বিলুপ্ত করে বিজিবিতে চলে গেছি। তো এইটার বহুমুখী ইমপ্লিকেশন আছে, এবং এইটা আমি আসলে এই তদন্তের সাথে যে মেম্বাররা ছিল তাদেরকে
ধন্যবাদ দিতে হবে, তারা অনেক তাদের প্রতি সাহসের আমাদের পরিচয় কৃতজ্ঞতা দিয়েছে। থাকা উচিত। তারা অত্যন্ত সাহসিকতার সাথে এবং যতটা সম্ভব খুঁটিনাটি বিষয়গুলো এই রিপোর্টে নিয়ে আসছে। জি। হয়তো সামনের দিনগুলো তো সংবাদপত্র এগুলো পাবলিশ করবে, কারণ আরও একটা ভালো দিক আছে এই রিপোর্টের, সেটা হচ্ছে এই রিপোর্টটা কিন্তু গোপনীয় না। হুম হুম হুম। ওখানে বলা হয়েছে যে এই রিপোর্টটা পাবলিক ডকুমেন্ট, অর্থাৎ এটা ছাপাতে বা প্রকাশ করতে কোনো সমস্যা নেই। সরকারের উচিত হবে যে এই রিপোর্টটা আপনার ওয়েবসাইটে প্রকাশ করা, জি। যাতে সাধারণ মানুষ এটা পড়তে পারে, ওই ঘটনা কি হয়েছিল সাধারণ মানুষ যাতে নিজেরা জানতে পারে, Right. এবং এর মধ্য দিয়ে তারা বাংলাদেশের শত্রু মিত্র চিনতে পারবে এবং কিভাবে একটা রাজনৈতিক দল পঞ্চম বাহিনীর ভূমিকায় জি। মানে ভূমিকা পালন করতে পারে, কিভাবে একটা ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নিজে নির্দেশ দিয়ে, অনেকটা পরোক্ষ নির্দেশ জি। দিয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করতে পারে। আপনি ধরেন যে কোনো শত্রু রাষ্ট্রের সাথে যুদ্ধে সেনাবাহিনী সেনা সদস্য বা অফিসার মারা গেলে সেটা মানুষ মেনে নিতে পারে, কিন্তু একটা সরকার প্রধান নিজেই তার চোখের সামনে এইভাবে অফিসারদেরকে মেরে ফেলা হচ্ছে, তিনি জানতেছেন জি। কিন্তু কোনো অ্যাকশনই নিচ্ছেন না, বিকজ তিনি আরেকটা দেশের স্বার্থ রক্ষা করবেন বা আরেকটা দেশ তাকে অনুমোদন দেয়নি। এই জন্য প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন শাম্মী আক্তার, সাবেক সংসদ সদস্য, রয়েছেন আলফাজ আনাম, আমার দেশের সহযোগী সম্পাদক। শাম্মী আক্তার, আপনি জানেন যে পিলখানার সেই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছে। কেউ কেউ বলেন যে বিশ্বযুদ্ধেও এরকম সেনা কর্মকর্তা নিহতের ঘটনা নেই। একটি দেশে দুদিনের মধ্যে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হলেন এবং সব মিলিয়ে তখন পিলখানায় নিহত ৭৪ জন। আমরা আলাপ করছিলাম যে এই ঘটনার সঙ্গে তদন্ত কমিশন ভারতের সম্পৃক্ততা দেখেছেন এবং সেটা তারা পেয়েছেন। কমিশনের পক্ষ থেকে বলা হয় প্রতিবেশী রাষ্ট্র ভারত এই ঘটনার সঙ্গে জড়িত ছিল এবং বাংলাদেশের অস্থিতিশীলতা থেকে লাভবান হয়েছে, এবং আমরা দেখেছি গত ১৫ বছর আসলেই লাভবান হয়েছে। কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান বলেছেন যে ওই ঘটনার সময় ৯২১ জনের মতো ভারতীয় বাংলাদেশে এসেছিল, তার মধ্যে ৬৭ জনের মতো লোকের কোনো হিসাব মিলছে না। তারা কোন দিক থেকে বের হয়ে গেছে এটা ঠিক বলা যাচ্ছে না। তিনি বলেন, এ ব্যাপারে আমরা সরকারকে সুপারিশ করেছি, এই ৬৭ জন কারা, কিভাবে আসলেন এবং কিভাবে বের হয়ে গেলেন সে ব্যাপারে যে তারা খুঁজে দেখে। কি বলবেন আপনি? দেখুন, এটা খুবই দুঃখজনক ঘটনা যে বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় আসার এই ২০০৮-এর ইলেকশনের নির্বাচনে তারা জয়লাভ করে, যদিও এটা মানে পরিকল্পিত একটি ইলেকশনের মধ্য দিয়ে তারা ইঞ্জিনিয়ারিং ইলেকশন, হ্যাঁ, তারা হচ্ছে জয়লাভ করেছিল এবং সেই জয়লাভের ৩ মাসের মাথায় আমরা দেখেছি যে আপনার বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনীর এই ৫৭ জন মেধাবী অফিসারকে তারা হত্যা করেছে পরিকল্পিতভাবে, যেটার মানে মূল নায়ক ছিল ফজলে-নূর তাপস এবং সে ছিল প্রধান সমন্বয়কারী, আর হাসিনার প্রত্যক্ষ মদদে এই ঘটনা ঘটেছে। তার মানে হচ্ছে দীর্ঘ পরিকল্পনা করে ন্যাশনালিস্টদেরকে মানে হত্যা করার প্ল্যান নিয়ে এই কাজটি করা হয়েছিল। যেই অফিসারগুলো ন্যাশনালিস্ট ছিলেন তাদেরকেই কিন্তু হত্যা করা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যরা এখানে মানে তাদেরকেও হত্যা করা হয়েছে। তো এটা তারা এই যে তাদের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা ছিল যে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার প্ল্যান, এই প্ল্যানটা বাস্তবায়ন করতে যেই আমার যেটা অবজারভেশন সেটা মনে হয় যে এটা বাস্তবায়ন করতে যেই তারা এই কাণ্ডটি ঘটিয়েছে। ধীরে ধীরে তারা এগিয়েছেন। আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, যখন এই ঘটনা ঘটার পরে সেনানিবাসে কিন্তু একটা মিটিং হয়েছিল এবং সেখানে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মতিয়া চৌধুরী দুজনকে উপস্থিত হয়েছিলেন। ওই সময় কিন্তু অনেক সেনা কর্মকর্তা
বিষয়টির ব্যাপারে প্রতিবাদ করেছিলেন, কেন অ্যাকশনে যাওয়া হলো না। এবং আপনি নিশ্চয়ই জানেন যারা প্রতিবাদ করেছিলেন পরবর্তী সময় সবাইকে কিন্তু সেনাবাহিনী থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমি তো বললামই যে ধারাবাহিকভাবে পরিকল্পিতভাবে তারা যে দীর্ঘমেয়াদী ক্ষমতা আঁকড়ে থাকবেন, এইটার প্রাথমিক সোপান ছিল এইটা, এই যে সেনাবাহিনী হত্যার মধ্য দিয়ে তারা শুরু করলেন মেধাবী অফিসারগুলোকে। এবং আপনি দেখে থাকবেন, নিশ্চয়ই এটা শুনেছেন আপনি, যে হাসিনা এটা একটা জায়গায় বলছিল যে তাকে যখন ওই যে ক্যান্টনমেন্টে কোনো একটা মানে কোনো একটা প্রোগ্রামে যেতে বাধা দেওয়া হয়েছিল, এবং সেদিনই সে প্রতিজ্ঞা করেছিল যখনই সময় পাবে ম্যাডামকে বের করে দেবে ওখান থেকে, এবং মানে সুযোগ পাইলে সে বের করে দেবে। এটা সে নিজের মুখে স্বীকার করেছে। তাহলে কতটা ভিন্ডিকটিভ একটা মহিলা, যে সে প্ল্যান করে করে এই জাতীয়। এবং সে তার পিতা হত্যার পরে তো ওই যে মানে আপনার লন্ডনে একটা সাক্ষাৎকারে সে বলেই ছিল যে বাংলাদেশে আসবে যে বাংলাদেশিদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। এখনো কিন্তু তাই বলছে, সে প্রতিশোধ নেওয়ার জন্য আসবে। কারণ হচ্ছে তার পিতার মৃত্যুর পরে বাংলাদেশের মানুষ কেউ ইন্নালিল্লাহ পড়ে নাই, কেউ জানাজাতে ওইভাবে মানুষ হয় নাই। এবং আপনি পক্ষান্তরে দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যে জানাজা হয়েছে, সেখানে লাখো মানুষের সমাবেশ ঘটেছে, এবং পৃথিবীর ইতিহাসে এই ঘটনা কিন্তু বিরল। এবং সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে মিলিত হয়েছিলেন এই জানাজায়। মানুষের এই যে ভালোবাসা, মানে হৃদয় খুলে যে মানুষ ভালোবাসতে পারে, এটা হচ্ছে তার বহিঃপ্রকাশ। আর পক্ষান্তরে তার পিতার এই যে যখন শেখ মুজিব মানে মারা গেলেন, তার জানাজায় দেখেন আপনি এই কোনো ঘটনা খুঁজে পাবেন না। এই যে তার ভিতরে একটা আক্রোশ এবং সপরিবারে তাদেরকে মানে হত্যা করা হয়েছে, এটাকে সে সহজভাবে নিতে পারেনি বলেই সে মনের জন্য তার কথাবার্তা সব কিছুর মধ্যে দেখবেন অ্যারোগেন্সি এবং একটা মাস্তান টাইপের কথাবার্তা অলওয়েজ সে বলে। এবং সে এই প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশিদের উপরে সে বাংলাদেশে এসেছিল, এখনো বলছে যে আবারও আসবে। সে এগুলো কোনো কিছু রায়টা এগুলো কোনো কিছু কেয়ার করে না। তার কথাবার্তা শুনে থাকবেন, এই অডিওগুলো ক্লিপগুলো যদি আপনি শুনেন খেয়াল করবেন, দেখবেন সে বলে এগুলো সে কেয়ার করে না, পরোয়া করে না, মানে হু কেয়ার্স, মানে সে যা ইচ্ছা তা করবে। মানে পাড়ার মাস্তানরা যেরকম একটা অ্যাটিটিউড মানে করে, তার কথাবার্তা কিন্তু সেই কিছু ধরনের করার নেই, এরপর আস্ফালন থামেনি, না থামে না, বন্ধ হয় না। মানে সে তার মতো সে মানে আস্ফালন করে যাচ্ছে। যাই হোক, সকল কিছুর পরে এখন বাংলাদেশ যে জায়গাটায় সে দাঁড়িয়েছে, আমি যেটা মনে করি যে দেখেন, আমরা 17 বছর লড়াই করেছি একটা আমাদের ভোটাধিকারটা ফেরত পাবার জন্যে। আমরা সেই রকম একটা পরিস্থিতি চাই যেখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, সকল মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচন দিতে যাবে। এবং যেটা ডক্টর ইউনূস নিজেও বলেছেন যে একটা উৎসব মানে পৃথিবীর ইতিহাসে মানে স্মরণ রাখবেন একটা ঐতিহাসিক নির্বাচন উনি উপহার দেবেন জাতিকে। আমরা সেইটার উপরে আমরা আস্থা রাখতে চাই যে উনি যেটা করেছেন উনি সেটা করে দেখাবেন ইনশাআল্লাহ। সেটাই চাচ্ছি আমরা। আলফাজ আনাম, ওই প্রতিবেদনে কিছু মিডিয়া নিয়ে কথা বলা হয়েছে, মিডিয়ার নামও বলা হয়েছে, যে সমস্ত সাংবাদিক বিতর্কিত ভূমিকায় ছিলেন তাদের নামও কিন্তু উল্লেখ করা হয়েছে। মানে জাস্ট খালি একথা বলেনি যে কিছু কিছু মিডিয়া কিছু কিছু সাংবাদিক, তা বলেন। নাম উল্লেখ করা আছে দুটো পত্রিকার অন্তত, আর সাংবাদিকদের নাম উল্লেখ করা আছে। কি বলবেন? দেখেন, একটা রাষ্ট্রে যখন ফ্যাসিজম কায়েম হয়, ফ্যাসিজম কায়েমের একটা অনুষঙ্গ বা অ্যাপারেটাস হচ্ছে মিডিয়া। তো হাসিনা যে ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছেন, এই আপনার পিলখানার কিলিং তো তার এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার ক্ষেত্রেও একটা ভূমিকা পালন করছে। কারণ এর মধ্য দিয়ে আমাদের প্রতিরক্ষা বাহিনী দুর্বল হচ্ছে, একটা শক তৈরি হচ্ছে, এবং আপনার ইনস্টিটিউশনগুলা ওইটার পরে ধর মিলিটারি ইনস্টিটিউশন যদি এইরকম মানে ব্লাডি একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যায়, তাহলে অন্য অন্য যে ইনস্টিটিউশনগুলো আপনি দেখবেন, তারপরে জুডিশিয়ারি কি হয়েছে, আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের ওই ধারাগুলো বিলুপ্ত, মানে ওই ঘটনা কিন্তু শুরু আপনি হাসিনা ক্ষমতায় আসার পর প্রথম কিন্তু আঘাত হচ্ছে ওইটা। তারপরে আপনি দেখবেন যে মিলিটারি ইনস্টিটিউশন যখন দুর্বল হয়ে গেছে, তারপরে তারা অন্য অন্য ইনস্টিটিউশনগুলো ভেঙে ফেলছে আর কি। তো এই যে ফ্যাসিজম কায়েমের জন্য যে জনমতকে ভয় দেখানো, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, আপনার মানুষের দৃষ্টি ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া, এইটা কিন্তু একটা বড় কৌশলের অংশ। এবং ওই মিডিয়া দুটো কিন্তু এটাকে জঙ্গিবাদের তত্ত্ব আবিষ্কার করেছিল। ওই সময় তারা এটাকে একটা জঙ্গি হামলা, এটার সঙ্গে বিএনপির নেতাদের ইনভলভমেন্ট, জামাতের নেতাদের ইনভলভমেন্ট আছে কিনা এই রকম। আবার এই ঘটনা বাংলাদেশে প্রচার হওয়ার আগে ইন্ডিয়ান মিডিয়াতে প্রচার হওয়া, আবার ইন্ডিয়ান মিডিয়ার খবরগুলো বাংলাদেশের সংবাদপত্রে ব্যাপকভাবে প্রচার করা। এবং আপনি দেখবেন যে কোনো সংবাদপত্র এর উপর কোনো স্বাধীন
কোনো তদন্ত করেনি, মানে হুম, ইনভেস্টিগেটিভ রিপোর্টিং বলতে আমরা যা বুঝাই, কোনো মিডিয়া করেনি। ওই সময় সেনার আপনার তদন্ত আদালত হয়েছিল, সেটাও কিন্তু কোনো গণমাধ্যম প্রকাশ করেনি। এরপরে ধীরে ধীরে আপনি দেখবেন যে প্রতিরক্ষা সংক্রান্ত খবরগুলোই উল্টে যেতে থাকে আর কি। মনে হচ্ছে যে ভারতের সাথে থাকাটাই, ভারতেই বাংলাদেশের প্রতিরক্ষার গ্যারান্টার আর কি। এই যে পারসেপশন তৈরি করা, জি ভুল তথ্য দেয়া, এই জন্য খুব যথার্থভাবেই এই মিডিয়ার রোলটা আপনার এই রিপোর্টে আসাটা আমাদের জন্য একটা শিক্ষণীয় অভিপ্রায়, যে আমাদের দেশের মানুষের জন্য, দেশের মানুষের সতর্ক থাকা উচিত যে সংবাদপত্রের নামে যে প্রপাগান্ডা হয় এবং সংবাদপত্র বা গণমাধ্যম যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে মানে জড়িয়ে পড়ে, এটার একটা খুবই মানে ভালো উদাহরণ হচ্ছে এই পিলখানার হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের নিয়ন্ত্রিত মিডিয়ার ভূমিকা। কিন্তু দুঃখজনক হলো সেই মিডিয়াগুলো বহাল তবিয়তে রয়েছে এবং ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলো সেই মিডিয়াকে তোষামোদ করছে এবং সেই সাংবাদিকরা বহাল তবিয়তে রয়েছে। কি হলো তাহলে? এখানে আমি বলবো যে বাংলাদেশে মিডিয়ার একটা বড় অংশের মালিকানা হচ্ছে ব্যবসায়ীদের হাতে বা অলিগার্কদের হাতে, যারা শেখ হাসিনার অলিগার্ক ছিল। এবং দুর্ভাগ্যজনকভাবে 5ই আগস্টের পর আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো, তারা এই অলিগার্কদের সাথে নতুনভাবে সম্পর্ক তৈরি করছে। কেউ কেউ বলছেন কোট আনকোট পাহারাদার হয়েছেন। পাহারাদার হোক বা আপনার তারা টিকে থাকার জন্য এই রাজনৈতিক দলগুলোর সাথে নেগোসিয়েশনের মাধ্যমে তাদের যে এস্টাবলিশমেন্ট এটা বহাল রাখছে। কিন্তু তাদের ওই ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত যে ব্যক্তিরা, তারা সেখানে স্বাভাবিকভাবেই রয়ে গেছে। তো ফ্যাসিজম তো একটা ইডিওলজির মতো আর কি। তো যখন ফ্যাসিজম যখন ইডিওলজি আকারে কারো মধ্যে কাজ করে, সে তো তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে, তার লেখার মধ্য দিয়ে, তার শব্দচয়নের মধ্য দিয়ে, তার কথা বলার মধ্য দিয়ে এর কিন্তু প্রকাশ ঘটবে। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো যদি একমত হতে না পারে বা এই অলিগার্কদেরকে সাথে সম্পর্ক ছিন্ন না করে বা অলিগার্কদের সাথে একটা মানে আমি বলবো যে এক ধরনের নেগোসিয়েশনের সম্পর্ক পরিত্যাগ না করে, তাহলে এই অবস্থা, এই সংকটের মধ্যে তাদেরকেও পড়তে হবে। আপাতত মনে হচ্ছে তারা একটা মিডিয়াগুলো তাদের ভয়েস, তাদের কথা বলছে, কিন্তু যখন এই রাজনৈতিক দলগুলো আবার যখন কখনো আপনার মুখোমুখি হতে হবে, ধরেন আরো ক্লিয়ার করে আমি বলি, ধরেন আপনি ভারত বাংলাদেশ সম্পর্কের কথা, এই রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতা আসবে, তাকে তো ভারত বাংলাদেশের সব পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তো আপনি তো আপনার রাষ্ট্রের স্বার্থে যখন কোনো সিদ্ধান্ত নেবেন, ভারতের যেটা মনোপুত হবে না, তখন এই মিডিয়া আপনাকে পরিত্যাগ করে ভারতের কথাই বলবে। তখন আপনি মানে এইটা আর কন্ট্রোল করতে পারবেন না, কারণ তারা তো আপনার পুরো একটা নেক্সাস, পুরো মিডিয়া জগতেই তারা নিয়ন্ত্রণ করছে। একটু অন্য প্রসঙ্গে যাই। শাম্মী আক্তার, আমরা জানি যে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এছাড়া সংকটাপন্ন এবং সারা দেশ এদিকে তাকিয়ে রয়েছে। এবং আমরা এটাও জানি যে নির্বাচনের যে প্রচারণা সেটা অনেকটা কমে গিয়েছে, থমকে যাচ্ছে না, কমে গিয়েছে এই ঘটনার জন্য। আমরা একটু খবর পেলাম যে কখনো তার শরীরে একটু উন্নতি হচ্ছে, কখনো আবার স্টেবল রয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থার দিক দিয়ে যাচ্ছে। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। কিন্তু এটা হলো একটা দিক, আমরা সবাই দোয়া করছি, সারা দেশ সব মানুষ দোয়া করছে তার জন্য। কিন্তু একটা জিনিস প্রমাণিত হলো যে বাংলাদেশে ম্যাডাম খালেদা জিয়ার মতো এতটা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়া আর কোনো মানুষ পেয়েছে বলে কোনো নজির নেই। এবং একজন রাজনৈতিক নেতার জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর হয় না। আমি ব্যক্তিগতভাবে জানি যে আপনি বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ একজন মানুষ, সেই যখন আপনি রুকিয়া হলের ছাত্রদলের সভাপতি, তখন থেকে তার সাথে আপনারা রয়েছেন, খুব কাছ থেকে দেখেছেন, আপনি তার খুব স্নেহভাজন ছিলেন, আছেন, এবং উনি আপনাকে এমপিও বানিয়েছিলেন।
এবং এমপি হওয়ার পরে ওনার সাথে আপনি আরো ঘনিষ্ঠভাবে আসার সুযোগ পেয়েছিলেন, কি বলবেন? দেখুন, আমার ছাত্র রাজনীতির শুরুটা ওনাকে দেখে। জি। আমরা তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গল্প শুনে ওনাকে ভালোবেসেছি। একজন মুক্তিযোদ্ধা হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন। এগুলো মায়ের মুখে শুনে শুনে কিন্তু এগুলো মানে ভালোবেসেছি ওনাকে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চোখের সামনে একজন মানুষ যাকে দেখে ভালোবাসা যায়, যাকে দেখে আস্থা রাখা যায়, আমার জন্মদাত্রী মায়ের চেয়েও মানে উনাকে যতটা মানে দেখেছি এবং আশ্বস্ত হয়েছি, ভরসা করেছি, মনে হয়েছে ম্যাডামের কাছে এটা বললে সমাধান পাওয়া যাবে, মনে হয়েছে ম্যাডামের কাছে গেলে এই জায়গাটায় আরো ভালোভাবে ওনার উপরে আঁকড়ে থাকা যাবে। আমি আপনার হচ্ছে 14 ইলেকশনের আগে অ্যারেস্ট হয়েছি। আমার অ্যারেস্ট হওয়ার পরে আমাদের এখন স্থায়ী কমিটির সদস্য সেলিম আপা অ্যারেস্ট হয়েছিলেন। সেলিম আপা যখন মানে খুব দুশ্চিন্তা করতেছিলেন, আমি তখন বলতেছি আপা চিন্তা করেন না, ম্যাডাম নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন, ম্যাডাম তো জানেন আমরা অ্যারেস্ট হয়েছি, নিশ্চয়ই ব্যবস্থা করবেন। আমি জেল থেকেই শুনেছি ম্যাডাম জনসভা হয়েছে, ওখানে বলেছেন যে কি দোষ ছিল আমার স্বামীর, ওরা কেন আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। তো এই যে একটা দীর্ঘ সময় ধরেন, আমি 89 সালে মেট্রিক পাস করেছি, তারপরে কলেজে ভর্তি হয়েছি, আপনার হলো দীর্ঘ একটা জার্নি ওনার সঙ্গে, একটা পলিটিক্যাল জার্নি আমি করেছি, যে জার্নিটাতে আমি ওনাকে আঁকড়ে ধরেছিলাম এবং সারা বাংলাদেশের মানুষ ওনাকে আঁকড়ে ধরেছে। বাঁচতে চায় মানুষ, আস্থা চায়, সেই জায়গাটায় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ করে তুলুক, উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন, আমরা এটাই চাই। আর উনি আসলেই বাংলাদেশকে ভালোবাসেন। এত অত্যাচারের পরে উনি কিন্তু দেশ ছেড়ে যাননি। আমরা ওনার সন্তানের মতো, কেউই ওনার নিজের সন্তান না, কিন্তু আমরা সকলেই ওনার সন্তানের মতো। আমরা ওনাকে ভালোবেসেছি, ওনার উপরে আস্থা রেখেছি। আল্লাহ ওনাকে সুস্থ করে তুলুক। সকল রাজনৈতিক দল দেখেন যে দোয়া করতেছে, সবাই যাচ্ছে, সবাই ভরসা পায় ম্যাডামের উপরে, জানে যে ম্যাডাম কখনোই দেশের স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেবেন না। উনি এই দেশকে ভালোবাসেন, এটাই তার ঠিকানা। উনি বারবার বলেছেন এই দেশ আমার ঠিকানা, এ দেশের মানুষ আমার স্বজন। তো আমরা সকলে মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে মোনাজাত করি, আল্লাহ ম্যাডামকে সুস্থ করে তুলুক, ম্যাডাম আবার ফিরে আসুন আমাদের মাঝে, ম্যাডাম আবার নেতৃত্ব দিন এই জাতিকে, এই দেশকে, এটাই চাই, আর বেশি কিছু আর বলার নেই। আলফাজ আনাম, খালেদা জিয়াকে বলা হয় জাতীয় অভিভাবক, জাতীয় ঐক্যের প্রতীক। এই যে তিনি অভিভাবক, জাতীয় ঐক্যের প্রতীক, এর বাইরে বাংলাদেশে যদি বলা হয় রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি দেশপ্রেমিক বলে কে পরিচয় দিয়েছেন, সেটা খালেদা জিয়া। তিনি তার জীবনের ঝুঁকি নিয়েছেন, সরকার এই ফেসিলিটির সঙ্গে কোনো আপোষ করেন নাই। উনি ইচ্ছে করলে কিন্তু আপোষ করে বিদেশে চিকিৎসা নিতে পারতেন অনেক আগেই, এটা আমরা সবাই জানি। এবার তার এই অসুস্থতার পর এই বিষয়টি আবার নতুন করে প্রমাণিত হলো যে উনি আসলেই জাতীয় ঐক্যের প্রতীক। এবং আপনি দেখেন যেটা শাম্মী আক্তার বলছিলেন, শাম্মী আক্তারের সঙ্গে তার আবেগের একটা সম্পর্ক রয়েছে, শুধু রাজনৈতিক নেত্রী হিসেবে নয়। কিন্তু যাদের সঙ্গে তার আবেগের সম্পর্ক নেই ওইভাবে, তারাও কিন্তু আবেগপ্রবণ হয়েছে তার এই অসুস্থতার কারণে। সবাই দোয়া করছে। আপনি দেখেন, আমরা অবাক হয়ে যাই যে তার দোয়া করার ব্যাপারে, তার ব্যাপারে প্রতিক্রিয়ার সময় কে কোন দল করছেন, কোন আদর্শ ধারণ করছেন, কেউ কিন্তু ধার ধারছে না। সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। এবং উনি অসুস্থ ঠিক আছে, কিন্তু ওনার শারীরিক উপস্থিতি এই মুহূর্তে ন্যাশনাল জন্য যে কত প্রয়োজন, সবাই কিন্তু মর্মে মর্মে সেটি উপলব্ধি করছে। কি বলবেন? দেখুন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্যারিসমেটিক নেতা, লিডার কমে এসেছে। বেগম খালেদা জিয়া এইরকম একজন ক্যারিসমেটিক লিডার। আমরা ক্যারিসমেটিকের বাংলা, ভালো বাংলা হতে পারে যে সম্মোহনী শক্তির অধিকারী, যার প্রতি মানুষ আকৃষ্ট হতো, যার কথা শোনার জন্য মানুষ অপেক্ষা করত, যার প্রতি মানুষ আস্থা রাখত, যার কখনো যে রাজনৈতিক নেতা নেত্রী কখনো মাথা নত করেনি, আরেকটা বিষয় উঁচু করে চলছে। আরেকটা বিষয়, রাজনীতি মানে একটু চালাকি। কিন্তু আমরা দেখেছি যে খালেদা জিয়ার মধ্যে কোনো চালাকি কোনোদিন, রাজনৈতিক কোনো সিদ্ধান্তের ব্যাপারে কোনো ঘটনা চালাকি গ্রহণ করেছে এমন নজির কিন্তু একটি নয়, একদম ব্যতিক্রম।
বনিতা ছিল না, কোনো বনিতা নেই। দেখেন, খালেদা জিয়ার জীবনটা আপনাকে দেখতে হবে। জি, আপনার ওনার পুরো লাইফটাই হচ্ছে একটা সংগ্রাম মুখর জীবন। রাইট। আমরা যদি অন্য অন্য রাজনৈতিক নেতাদের জি। ওনার প্রতিপক্ষ যিনি ছিলেন তার কথা বাদে দিলাম, হুম, তার আগেও যারা রাজনৈতিক নেতা এসেছেন, দেখেন উনি 4 বার আপনার অবরুদ্ধ ছিলেন হুম, এবং সবগুলোই দেখেন 1971 সালে ওনার স্বামী মুক্তিযুদ্ধে গিয়েছেন, উনি বন্দি অবস্থায় আছেন। 1975-এ। এরপরে এরশাদ আমলে উনি অবরুদ্ধ না, ছিলেন। 75 সালে তো তিনি খুব ক্রুশিয়াল সময় গিয়েছেন, যখন হ্যাঁ। জিয়াউর রহমানকে গৃহবন্দী ক্রুশিয়াল করা হয়। সময়টাতে হ্যাঁ। ছিলেন। তারপর এরশাদের সময় অবরুদ্ধ ছিলেন এবং যথেষ্ট মানে অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে তার দলের ওই সময়ে সবচেয়ে ফাইটিং ফোর্স ছিল বিএনপি জি। এরশাদের সময়টাতে। তারপরে 2008 সালে ঠিক তাকে জেলে নেওয়া হলো। এই যে আপনি দেখেন যে উনি কি এই যে 4 বার একবারের না, আরো জন্য বেশি, 4 বার না, আরো অনেকবার বেশি। অনেকবার আরো অনেকবার। বেশি মানে হ্যাঁ। 4 বার যদি আপনি মোটা তাকে জি, দেখেন, জি। যে হ্যাঁ, আমি এটা 4 বার বলছি এই কারণে যে এগুলো হচ্ছে সময়, জি, জি। মানে রেজিমের কথা, মানে এই প্রত্যেকটা রেজিম ওনাকে মানে অত্যাচার করেছে, মানে নির্যাতন করেছে। জেলে নিয়েছে বা অবরুদ্ধ রেখেছে বা বাসায় বন্দি রেখেছে, কিন্তু কোনো একটা রেজিমের সাথেও উনি আপোষ করেননি। Yes, করতে পারতেন এটা ঠিক কিন্তু আছে। করেননি। হুম, আমি এইটাই বোঝাতে চাইছি যে প্রত্যেকটা রেজিম কিন্তু উনি ওনার নীতিতে ছিলেন অবিচল। এবং আপা যেটা বললেন যে ওনার মধ্যে কোনো বনিতা ছিল না, উনি যেটা বিশ্বাস করতেন সেটাই তিনি করতেন। এবং আপনি আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন, ওনার যে বেড়ে ওঠা একজন সেনা কর্মকর্তার স্ত্রী হিসাবে যে যে আপনার সামাজিক বলয়, তারপরে দেখেন ওনার সমাজের আপনি যদি ধরেন কোনো স্তরের লোক, হুম। সেটা ব্যবসায়ী বলেন, ইসলামপন্থী রাজনীতিকরা বলেন, সাধারণ বাম ধারার রাজনীতিকরা বলেন, সবাই কিন্তু উনি সবার উপর একটা এই যে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ রাখার যে সক্ষমতা, জি, জি। যে কেরিশমা, এটা কিন্তু বেগম খালেদা জিয়ার পক্ষে সম্ভব হয়েছে, আর কারো পক্ষে হয়নি। এই যে রাজনৈতিক মানে প্রজ্ঞা, এই যে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা দেশের জন্য, এটা আর কেউ দেখাতে পারেনি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের জাতীয় অভিভাবক, জাতীয় ঐক্যের প্রতীক, এবং এই মুহূর্তে রাজনীতি যে একটা সংকটময় বা একটা ট্রানজিশনাল পিরিয়ড কাটাচ্ছে, এই সময় তার উপস্থিতি আমাদের খুবই প্রয়োজন। আল্লাহ তার উপর রহম করুন, তাকে সুস্থ করুন। আলফাজ আনাম এবং শাম্মী আক্তার, আপনারা দুজনেই দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।